এবারে আপনাদের এমন কিছু বিচিত্র ঘটনার কথা জানাবো যা একমাত্র ব্রাজিলেই উপভোগ করা সম্ভব। চলুন তবে আর কথা না বাড়িয়ে অভিনব সেই ঘটনাগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি। বিশ্বের অনেক দেশেই পশু পারাপারের কারণে রাস্তায় গাড়ি চলাচলে বিঘ্ন ঘটতে দেখা যায়। সাধারণত এর জন্য গরু, ছাগল বা ভেড়ার মতো গবাদি পশুর পালই দায়ী হয়ে থাকে। তবে বিশাল অ্যানাকোন্ডা সাপের কারণে এই ঘটনাটি সম্ভবত শুধু ব্রাজিলেই ঘটা সম্ভব। ব্রাজিলের বিভিন্ন সড়কে প্রায়ই এমন দৃশ্য আপনার চোখে পড়বে। ভিডিওর এই সাপটি গ্রিন অ্যানাকোন্ডা প্রজাতির সদস্য। এ জাতীয় সাপগুলো সাধারণত 10 থেকে 17 ফুট পর্যন্ত লম্বা হয়। মন্থর গতির এই সাপগুলোর রাস্তা পার হতে কখনো কখনো আধা ঘন্টা সময় লেগে যায়। আর সাপটির পেট ভরা থাকলে তো কথাই নেই। পেট ভর্তি অবস্থায় এই সাপগুলো আরও ধীর গতিতে চলাফেরা করে। ব্রাজিলের রাস্তায় চলতে গিয়ে প্রায় দেখবেন গাড়ি থেকে নেমে আরোহীরা একটি অ্যানাকোন্ডা সাপকে রাস্তা পার হবার সুযোগ করে দিচ্ছেন। বিশ্বের বৃহত্তম সাপের মতো বিশ্বের সর্বোচ্চ ওয়াটার স্লাইডটির দেখা পেতেও আপনাকে ব্রাজিলে যেতে হবে। দেশটির আকুইরাস প্রদেশে অবস্থিত একটি বিনোদন পার্কের এই ওয়াটার স্লাইডটির উচ্চতা প্রায় 140 ফুট বা একটি 14 তলা ভবনের সমান। প্রায় খাড়া হয়ে নেমে যাওয়া এই স্লাইডে চড়া অবস্থায় আরোহীর সর্বোচ্চ গতি দাঁড়ায় ঘন্টায় 65 মাইল বা 100 কিলোমিটারের বেশি। বিশাল এই স্লাইডের চূড়া থেকে নিচের পানিতে নেমে আসতে একজন আরোহীর মাত্র 5 সেকেন্ড সময় লাগে। বিশ্বের বৃহত্তম সাপ এবং সর্বোচ্চ ওয়াটার স্লাইডের পর এবার জানাবো পৃথিবীর সবচেয়ে বড় কাজু বাদাম গাছটির কথা। বুঝতে পারছেন এই গাছটির অবস্থানও এই ব্রাজিলেই। ক্যাশো অব পিরাঙ্গি নামের এই কাজু বাদাম গাছটি প্রায় 8,500 বর্গমিটার বা 2 একরেরও বেশি জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 70টি স্বাভাবিক আকারের কাজু বাদাম গাছের সমান জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকা এই গাছটির পরিধি 500 মিটার বা 1,600 ফুটের মতো। উদ্ভিদ বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই গাছটির বয়স 1,000 বছরেরও বেশি। প্রতি বছর এই গাছে 60,000-এর বেশি কাজু বাদামের ফলন ধরে। 1994 সালে এই গাছটি বিশ্বের সবচেয়ে বড় কাজু বাদাম গাছ হিসেবে গিনেস রেকর্ড বইয়ের পাতায় স্থান করে নেয়। ব্রাজিলের মধ্য দিয়ে বয়ে যাওয়া অ্যামাজন নদীটি একাধিক কারণে বিশ্বখ্যাত। দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে প্রবাহিত নদ নদীগুলো ব্রাজিলের সীমানায় এই অ্যামাজন নদীর সাথে এসে মিশেছে। এর মধ্যে কলম্বিয়া থেকে বয়ে আসা রিও নিগ্রো নামক নদীটি বিশেষ কারণে উল্লেখযোগ্য। ব্রাজিলের মানাউস প্রদেশে এই নদীটি অ্যামাজন নদীর সাথে একত্র হয়েছে। এই দুই নদীর সংযোগস্থলে প্রায় 6 কিলোমিটার দীর্ঘ এক নান্দনিক দৃশ্যের দেখা পাওয়া যায়। দৃশ্যটি দেখে মনে হবে এখানে অদৃশ্য কোনো শক্তি যেন নিগ্রো নদীর কালো পানি এবং অ্যামাজন নদীর খোলা পানিকে একসাথে মিশতে দিচ্ছে না। এর মূল কারণ দুই নদীর পানির গতি এবং ঘনত্বের পার্থক্য। অনিন্দ্য সুন্দর এই দৃশ্যটি উপভোগের উদ্দেশ্যে প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক এই এলাকায় নৌবিহারে অংশ নিয়ে থাকেন। বিশ্বের বৃহত্তম বস্তিগুলোর একটি ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোর উপকণ্ঠে অবস্থিত। পর্তুগিজ ভাষায় ফ্যাভেলা নামে পরিচিত এই বস্তিতে কমপক্ষে 1.5 কোটি মানুষ বসবাস করেন। কোনো রকমের নাগরিক পরিকল্পনা ছাড়া গড়ে ওঠা এই বস্তি জনসংখ্যার ঘনত্বের হিসেবে বিশ্বের শীর্ষস্থানীয় এলাকাগুলোর একটি। পেলে থেকে শুরু করে রোনালদিনহোর মতো ব্রাজিল জাতীয় ফুটবল দলের অনেক বিশ্বখ্যাত তারকাই এই ফ্যাভেলা থেকে উঠে এসেছিলেন। এই ফ্যাভেলায় বসবাসকারী মানুষদের জীবনযাত্রা নিয়ে নির্মিত দ্য সিটি অব গডস চলচ্চিত্রটি সমালোচক মহলে বেশ প্রশংসাও কুড়িয়েছে। সমুদ্রে মাছ শিকারের জন্য মানুষ অনেক বিচিত্র পন্থা আবিষ্কার করেছে। তবে এক্ষেত্রে ব্রাজিলের একদল জেলের আবিষ্কৃত পন্থাটি নিঃসন্দেহে বেশ অভিনব। বছরের নির্দিষ্ট একটা সময় এই জেলেরা একদল বটলনোজ ডলফিনের সাথে মাছ ধরার যৌথ অভিযানে অংশ নেন। উপকূলবর্তী সাগরের খোলা পানিতে এ সময় বিপুল সংখ্যক মুলেট মাছের আবির্ভাব ঘটে। বটলনোজ ডলফিনগুলো মুলেট মাছের ঝাঁকটাকে তীরের দিকে তাড়িয়ে নিয়ে আসে। তীরের কাছে জেলেরা তাদের জাল হাতে কোমর পানিতে সারি বেঁধে দাঁড়িয়ে থাকেন। মুলেট মাছের ঝাঁকটা কোনো জেলের নাগালের মধ্যে এলে একটি ডলফিন পানির উপর মাথা তুলে ওই জেলেকে ইশারা দেয়। ইশারা অনুযায়ী জেলে তার জাল ছুড়লেই তাতে বিপুল সংখ্যক মুলেট মাছ ধরা পড়ে। গত প্রায় 30 বছর ধরে নিয়মিত এই ঘটনাটি ঘটে চলেছে। এমনকি এই কাজে জড়িত বন্য ডলফিনের পালে থাকা বয়স্ক প্রাণীগুলো
অপেক্ষাকৃত তরুণ ডলফিনদের মুলেট মাছের ঝাঁক ধাওয়া করার কৌশল এবং ইশারা দেওয়ার সঠিক সময় সম্পর্কে প্রশিক্ষণও দিয়ে থাকে। পুলিশ বাহিনীর সদস্যদের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য অনেক দেশে ঘোড়া ব্যবহার করা হয়, কিন্তু এই কাজে মহিষের ব্যবহার দেখতে চাইলে যথারীতি আপনাকে ব্রাজিলে যেতে হবে। ব্রাজিলের উত্তরাঞ্চলীয় মোরাহো জেলায় স্থানীয় পুলিশের বাহন হিসেবে এই প্রাণীটিকে বেছে নেওয়া হয়েছে। এর জন্য মূলত মোরাহোর ভৌগোলিক অবস্থানই দায়ী। অ্যামাজন নদীর মাঝে অবস্থিত কয়েকটি চরের সমন্বয়ে গড়ে ওঠা এই জেলার অধিকাংশ এলাকায় জলাভূমির দখলে রয়েছে। নলখাগড়ায় ভর্তি এই জলাভূমিগুলো পাড়ি দিতে এশিয়ান ওয়াটার বাফেলো প্রজাতির এই মহিষগুলোর জুড়ি মেলা ভার। দক্ষিণ আমেরিকার এই প্রত্যন্ত অঞ্চলে সুদূর এশিয়ায় বসবাসকারী জলমহিষের অস্তিত্বের জন্য একটি জাহাজ দুর্ঘটনাকে দায়ী করেন স্থানীয়রা। তাদের ভাষ্য অনুযায়ী এই প্রজাতির একাধিক মহিষ বহনকারী একটি জাহাজ 1890 সালে এখানে ডুবে গিয়েছিল। দুর্ঘটনার সময় জাহাজে থাকা কয়েকটি মহিষ সাঁতরে জনশূন্য এই চরগুলো এসে আশ্রয় নিয়েছিল। গাড়ির পরিক্রমায় এই অঞ্চলে প্রায় 10 লাখের মতো এশিয়ান জল মহিষ বসবাস করে। বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের কাছে ব্রাজিল এক অনন্য অবস্থান দখল করে আছে। এই দেশের জাতীয় দলটি সব মিলিয়ে মোট 5 বার ফুটবল বিশ্বকাপে শিরোপা জিতে নিয়েছে। প্রতি 4 বছর পর পর এই প্রতিযোগিতা চলাকালীন ব্রাজিলের প্রায় সব প্রতিষ্ঠানেই কর্মীদের পার্ট টাইম কাজ করার সুযোগ দেওয়া হয়। বাকি সময়টা বিশ্বকাপ উপভোগের জন্য ছুটি পান তারা। অন্যান্য সময়েও ব্রাজিলের জনসাধারণ বিভিন্ন ধরনের খেলা উপভোগ করেন। ফুটবল এবং ভলিবলের পাশাপাশি কাপোয়েরা নামে পরিচিত এক ধরনের মার্শাল আর্টের জন্য এই দেশটি বিশ্বখ্যাত। নাচের বিভিন্ন মুদ্রার আড়ালে এই আর্টের চর্চা করা হয়, কারণ একসময় ঔপনিবেশিক শক্তি স্থানীয়দের জন্য আত্মরক্ষার এই চর্চা নিষিদ্ধ ঘোষণা করেছিল। ভিডিওটি শেষ করব বিশ্বের বৃহত্তম জলপ্রপাত ইগুয়াজু ফলসের কথা জানিয়ে। ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যবর্তী সীমান্ত এলাকায় প্রবাহিত ইগুয়াজু নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই জলপ্রপাতটির উচ্চতা প্রায় 82 মিটার বা 250 ফুটের বেশি, আর প্রস্থ 2700 মিটার বা প্রায় 8900 ফুট। উচ্চতার হিসেবে আফ্রিকার ভিক্টোরিয়া ফলস নামক জলপ্রপাতটি ইগুয়াজুর তুলনায় বড় হলেও উচ্চতা এবং প্রস্থ মিলিয়ে দক্ষিণ আমেরিকার জলপ্রপাতটি অনেক বড়, যে কারণে ভিক্টোরিয়া জলপ্রপাতে প্রতি সেকেন্ডে প্রায় 1.25 কোটি লিটার পানি নিচে আছড়ে পড়ছে, আর ইগুয়াজু জলপ্রপাতে প্রতি সেকেন্ডে প্রবাহিত পানির পরিমাণ 4.5 কোটি লিটারেরও বেশি।